এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। কথাটা বলে একটু মুচকি হাসলো ইকবাল সানি। নীলা চেয়ারে হেলান দিয়ে থাকা অবস্থায় স্থির হয়েছে রইল ইকবাল সানির দিকে। ভালোই বুঝতে পারছে যে কথা বাড়িয়ে লাভ নেই। এই রাজ চৌধুরী নামক ব্যক্তিটার কাছে পৌঁছানোটা যত সহজ ভেবেছিল, বিষয়টা এতটাও সহজ না। তাই আর সময় নষ্ট না করে উঠে দাঁড়ায় নিলয়। ইকবাল সানির সাথে হ্যান্ডশেক করে বিদায় নিয়ে একটু হাসির রেখা টেনে বেরিয়ে গেল সেখান থেকে। পাশে একটা ছেলেটা প্রায়ই সময় নিলয়ের সাথে চলাফেরা করে। তার নাম প্রিন্স পিন্টো। নিলয়ের অবর্তমানে টুকটাক বিষয়গুলো সেই দেখাশোনা করে। নিলয় খুব জটিল একটা বিপদে পড়েছিল, তখনই পিন্টুর উসিলায় বেঁচেছিল সে। তখন থেকে নিজের সাথে রেখে দেয় এই পিন্টুকে। বলতে গেলে নিলয়ের খুবই বিশ্বস্ত এই ছেলে। তবে এইসব পথে বিশ্বস্ত মানুষগুলোই পেছন থেকে ছুরি বসাতে দ্বিতীয়বার ভাবে না। এইসব রাস্তায় প্রতিটা মোড়েই সাইনবোর্ডের শব্দ, স্মাগলিং, মার্ডার, বিশ্বাসঘাতকতা, নিজের মেধা খাটিয়ে বড় হওয়া। উদ্দেশ্য একটাই, ক্ষমতা, লোভ। গাড়ির সামনে আসলে পিন্টু দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলে দিয়ে ভেতরে বসে নিলয়। তারপর পিন্টু অপর পাশে গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। ওইদিকে আজ বাসায় ফিরল আরোহীরা। এই 2-1 দিন আরোহীর আশেপাশেই ছিল রাজ। তবে তেমন কোনো সন্দেহজনক কিছু চোখে পড়েনি তার। নির্জন কি তাহলে শুধুই ফ্যামিলিকে নিয়ে সময় কাটাতেই গিয়েছিল, নাকি ভেতরে ভেতরে কোনো চাল চালছে, নাকি ফ্যামিলির কাছে নতুন করে ভালো স্বাস্থ্যে এসব করছে? বিষয়টা মাথা ঢুকছে না রাজের। আর সেখানে কচি সেজে আরোহীর সাথে যেভাবে কথা হয়েছে, আর আরোহীও রাজকে নিয়ে যা যা বলেছে তা মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না রাজের। আরোহী তাকে পছন্দ করে, বাট সেটা সে নিজেও বুঝতে পারে না। আর আরোহীর বিয়েও অন্য জায়গায় ঠিক করা, আর মেয়েটাও একটু বাচ্চা স্বভাবের। হয়তো এসব মাত্রই আবেগ, তার বয়সের দোষ এইটা। আর আরোহীর এসব বাচ্চামো দেখতে দেখতে পড়ানো শেষে বাসায় আসার পরও আরোহীর বাচ্চামোগুলোই চোখের সামনে ভেসে ওঠে রাজের। বিরক্তির মাঝেও এক চিলতে ভালো লাগা এসে হাতছানি দিয়ে যায় তাকে। হয়তো এটা নতুন করে একটা সাইকোলজিক্যাল প্রবলেম দেখা দিয়েছে, যার জন্য প্রয়োজন আরোহীর বেশি দুর্বল হয়ে যাওয়ার আগেই এখান থেকে চলে যাওয়া। বাট তার লক্ষ্যের কিছুটা কাছাকাছি চলে এসেছে বলেই টিউশনিটা বাদ দিতে পারছে না। যাই হোক, আরোহীর এইসব আবেগকে একদমই পাত্তা দেওয়া যাবে না, দেওয়া ঠিক হবে না। এসব বিষয়কে ইগনোর করেই পড়ানোর বিষয়টা খেয়াল রাখতে হবে। ওইদিকে রাজ আজ পড়াতে আসলে তাকে ওখানে সব কিছু বলার জন্য অস্থির হয়ে আছে আরোহী। মনে হচ্ছে তার সুন্দর মুহূর্তগুলো রাজের সাথে শেয়ার না করে অবধি শান্তি হবে না সে। রাজ পড়াতে আসার পরপরই বই হাতে নিয়ে বলে, আর কয়েকদিন ছুটি পেয়েছো, এখন চুপচাপ পড়ায় মন দিবে, কোনো ফাঁকি দেওয়া চলবে না। আরোহী তবুও উৎসাহিত হয়ে নিয়ে রাজের দিকে চেয়ে বলে, জানেন সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে। রাজ বইয়ের দিকে চেয়ে বলে, আরোহী আগেই বলেছি পড়ায় ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না। এবার জেদ ধরে বলে, আমার কথা না শুনলে আমি পড়বো না। রাজ একটু রাগী লুক নিয়ে বলে, না পড়লে কানের নিচে খাবে একটা। আরোহী আবার বলে, মারলে আম্মুকে গিয়ে বলে দেব। একটু বিরক্ত বোধ করলো রাজ। এত বড় মেয়েকে মেরেছে, তাও আবার গিয়ে আম্মুকে বলে দেওয়া, বিষয়টা অবশ্যই লজ্জাজনক। যদিও আরোহীকে ভয় দেখানোর জন্যই এটা বলেছিল। রাজ ভেবে পায় না আরোহী কি সত্যি এমন, নাকি শুধু তার সামনে এমন বাচ্চামো করে। কই, অন্য জায়গা তো আরোহীর কথাবার্তাগুলো বড় মেয়েদের মতোই থাকে, তাহলে তার সামনেই কেন এমন অযথা বাচ্চামো করে? রাত যদিও কক্সবাজারে পুরোটার সময় আরোহীর সাথে ছিল, তবুও একটু বিরক্ত নিয়ে বলে, আচ্ছা বলো দেখি কি এমন অদ্ভুত কাণ্ড? আরোহী এবার একগাল হেসে বলে, ওখানে আমার রুমে যেই লোকটা সার্ভিস দিত সে দেখতে একদম আপনার মতো ছিল। আমি তো প্রথমে কনফিউশনে পড়ে গিয়েছিলাম, পরে বুঝতে পারলাম লোকটা আপনার মতো দেখতে, একটু অদ্ভুত টাইপের লোকটা। সারাক্ষণ আমার পেছনে লেগে থাকতো, আমি যেখানে যেতাম সেখানে সেও
যেত। আমার মনে হয় লোকটা আমাকে পছন্দ করে ফেলেছিল, তাই এভাবে আমার পেছন পেছন ঘুরতো। আরোহী কথাটা বলে মাত্র রাজের বিষম উঠে গেল। কয়েকটা কাশি দিল আরোহী, পানির গ্লাসটা এগিয়ে দেয় তার দিকে। রাজ পানি খেয়ে শান্ত হয়ে আরোহীর দিকে তাকায়। কি বলে এই মেয়ে? তার পেছনে প্রেম করার জন্য ঘুরতাম আমি? তবু বিষয়টা হজম করে নিল রাজ। আরোহীর মুখে পরের কাহিনীটা শোনার জন্য আগ্রহ জন্মালো এবার, তাই নিজেকে স্বাভাবিক করে বলল। তারপর? আরোহী আবার বলে, লোকটা এত পেছন পেছন ঘুরলো, কিন্তু লোকটাকে ছ্যাঁকা দিয়ে চলে আসলাম আমি। রাজ একগাল হেসে বলে। ভালো করেছো। আরোহী আবার বলে, রাজ আরেকটা অদ্ভুত বিষয় কি জানেন? তার নাম কচি। কচি কারোর নাম হয় নাকি? এবার সৌজন্যমূলক একটা হাসি দিয়ে বলে, সুন্দর নাম। তোমার কচি কাচি শেষ হয়েছে? তাহলে এবার আমরা পড়ায় আসি। আরোহী এবার রাজের দিকে চেয়ে বলে, আপনার হাসি পায়নি? আপনি এমন কেন গম্ভীর হয়ে থাকেন? একটু গাল টেনে হেসে আবার গম্ভীর হয়ে যান। আমার মতো মন খুলে হাসতে পারেন না? হাসলে মন ফ্রেশ থাকে। তোমার মতো এমন করে পাগলের ন্যায় হাসতে অভ্যস্ত নই আমি। আরোহী রাজের দিকে চেয়ে হাস্যজ্জ্বল মুখে বলে, তাহলে কাতুকুতু দিলে হাসবেন? রাজ এবার চেয়ারের সাথে হালান দিয়ে মুখটা উপরের দিকে করে দু হাত মুখে দিয়ে বিড়বিড় করে বলে, ইয়া আল্লাহ, কার পাল্লায় পড়লাম আমি? অল্প দিনে পাগল করে ছাড়বে। আজ রিমার প্রথম এক্সাম। খুব ভোরে উঠে পড়তে বসেছে সে। গতকাল রাতে রুশান ফোন দিয়ে জানালো আসতে পারবে না সে। তা নিয়ে ভীষণ মন খারাপ হলো রিমার, কারণ তার একটা প্ল্যান ছিল প্রথম দিন রুশানের সাথে পরীক্ষার হলে যাওয়ার। রুশানকে তার সাথে ইচ্ছের কথা জানালেও রুশান বলল আসতে পারবে না। মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তাছাড়া আরও একটা প্ল্যান ছিল রুশানের সাথে কলেজ গেট দিয়ে ঢোকার সময় একটা স্লো মোশন ভিডিও বানানো। তার বান্ধবীকে বলেও রেখেছিল যেন ক্যামেরা রেডি করে নিয়ে থাকে। প্রথম দিন পরীক্ষা শেষের ছবিও তুলতে হবে। ক্যামেরাটা রুশানের কাছে রেখেই হলে চলে যাবে তারা। কিন্তু এত কিছু প্ল্যান করে রাখলো, কিছুই হলো না। এক্সামের সময় রাত জেগে পড়াটা সবচেয়ে বড় বোকামি। উত্তম হলো 9টা থেকে 10টার মাঝে ঘুমিয়ে যাওয়া আর ভোরবেলা উঠে পড়া, কারণ ভোরবেলার পড়াটা মনে থাকে সবটা। আর রাত জেগে পড়লে পরীক্ষার হলে যাওয়ার পর সব এলোমেলো লাগে, সব জানা প্রশ্ন খুবই কঠিন হয়ে পড়ে তখন। তাই ভোর 4টায় উঠে নামাজ শেষে পড়তে বসলো রিমা। 7:30 অবধি পুরনো পড়া একবার করে রিভাইজ দিয়ে দিল। এরপর ফ্রেশ হয়ে নাস্তা শেষ বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে রিমা। রামিম নাস্তা করে অফিসের জন্য রওনা দিচ্ছে। রিমার মা ডেকে বলে রিমাকে যেন কলেজের সামনে নামিয়ে সিট খুঁজে বসিয়ে দিয়ে তারপর অফিস যায়। কিন্তু রামিমের ইদানিং কাজের চাপ বেশি থাকায় সময় মতো পৌঁছাতে হবে তাকে। সে হয়তো বড় জোর রিমাকে গেটের সামনে নামিয়ে দিয়ে দিতে পারবে। রিমার মা রিমার কাছে গিয়ে বলে, রুশান কি বলেছে? তোর এক্সাম জেনেও যে আসলো না? রিমা কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার প্রতি আগের থেকে গুরুত্ব কমে গেছে তার, এখন শুধু ব্যস্ততা দেখিয়ে বেড়ায়। আরিশা একটু হেসে মেয়েকে বোঝাতে বলে, আর ওসব কোনো বিষয় না, পুরুষ মানুষের অনেক ব্যস্ততা থাকে। রামিম তোকে হলে নামিয়ে দিয়ে আসবে। সিট খুঁজে নিতে পারবি নাকি আমি সাথে আসবো? রিমা বলে, তোমার যেতে হবে না, এই গরমে এত দূর যাবে আবার একা একা ফিরবে, তার চেয়ে ভালো আমি খুঁজে নিতে পারবো। আরিশা মেয়ের মাথায় একটা ফু দিয়ে বলে, সব কিছু ভালো হোক, আর মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবি। বলে যাওয়ার জন্য পা বাড়ায় তারা। বাড়ি থেকে বের হয়ে অবাক হয় রিমা। দেখে রুশান বাইক নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে। আরিশা একটু হেসে মেয়ের দিকে চেয়ে বলে, রিমা রুশান ঠিকই বলে, তুই অযথাই তাকে ভুল বুঝিস। রিমা একটু রাগি লুকে তাকিয়ে থাকে রুশানের দিকে। আসবেই যখন, গতকাল এত ঢং করার কি দরকার ছিল? রুশান একটু হেসে বাইকে উঠতে বলে রিমাকে। একটু ঝাঁঝালো ভাবি বলল রিমা। উঠবো না আমি, ভাইয়ার সাথেই যাব, কারো নিয়ে যেতে হবে না আমাকে। রিমা ভেবেছিল রুশান ক্ষমা চেয়ে সরি বলে তার রাগ ভাঙাবে, কিন্তু না। রুশান বাইকে স্টার্ট দিয়ে বলে, লাস্টবার বলছে উঠলে ভালো, আর না উঠলে সোজা চলে যাচ্ছি আমি। রিমা এবার রাগ ঝেড়ে লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ গিয়ে উঠে বসল।
রুশান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে বলে। সব কিছু ঠিকঠাকভাবে নিয়েছো? রুশানের মুখে হঠাৎ তুমি শুনে কিছুটা অবাক হয় রিমা। বিষয়টা স্বাভাবিকভাবে হজম করে নিয়ে বলে, নিয়েছি। ওইদিকে সকাল সকাল ফ্রেশ হয়ে রুমের দরজা বন্ধ করে একা একা রুমের ভেতরে বসলো রাজ। দেখে ইকবাল সানি বেশ কয়েকবার ফোন দিয়েছে। কল ব্যাক করলো, ওপাশ থেকে রিসিভ করে গতকালের বিষয়টা জানায় তাকে, যে একটা লোক তার সাথে দেখা করতে চাইছিল বাট পরিচয় দেয়নি। আর লোকটা যে চেনা, বিষয়টা এমনও না, শুধু বলেছিল বিজনেস ডিল। রাজ গম্ভীরভাবে বলে, অপরিচিত কারোর সাথে সাক্ষাৎ করার আগে তার সম্পর্কে জেনে নেওয়া উচিত ছিল তোমার। যাই হোক, লোকটা কি একেবারেই পরিচিত না? ইকবাল সানি বলে, তেমনভাবে পরিচিত না, শুধু প্রস্তাব রেখেছে আপনার সাথে দেখা করতে চায়। রাজ আবার গম্ভীরভাবে বলে, বিজনেস সাবজেক্ট হলে তোমার সাথেই সব করত, এতটা গভীরে হাত দিত না। যাই হোক, হোয়াটসঅ্যাপে তার পিক সেন্ড করে দাও লোকটার সাথে। তোমার সাথে দেখা করার মুহূর্তের সব সিসিটিভি ফুটেজ পাঠাও, বাকিটা আমি দেখছি। প্রথম দিন তাই পরীক্ষার হলে অনেক ভিড় জমে আছে। আরও 2টা কলেজের স্টুডেন্টও পরীক্ষা দিতে এসেছে এখানে। সবার মনে আজ প্রথম পরীক্ষার উত্তেজনা ও ভয় মিশে আছে। প্রস্তুতি যতই থাকুক, প্রথম পরীক্ষায় কম বেশি সবাই নার্ভাস থাকে কিছুটা। রিমাকে নিয়ে গেট পেরিয়ে কলেজের সামনে এসে বাইক থামালো রুশান। দেখে একটু আগেই হল খুলে দিয়েছে আর সবাই নিজেদের সিট নাম্বার খুঁজতে ব্যস্ত। একটা বোর্ডে লাগানো আছে কোন হলে কোন রোলের শিক্ষার্থীর সিট পড়েছে। রুশান সেটা দেখে 9 নাম্বার হলের দিকে চলে গেল। রিমাও ফাইল নিয়ে পেছন পেছন চললো তাহার। খুঁজতে গেল সামনে থেকে প্রথম বেঞ্চিতেই পড়লো রিমার সিট, মানে একেবারে সামনের টেবিল। ব্যাপারটা এমন হয়ে দাঁড়ালো যে যেখানে বাঘের বসে সেখানেই সন্ধে হয়। রিমা মনে মনে দোয়া দুরুদ পড়তে শুরু করলো। রুশান তার সামনে হাই বেঞ্চটাতে বসে রিমার দিকে চেয়ে বলল, ভালোই হয়েছে, সামনে সিট পড়ায় একদম আরামে পরীক্ষা দিতে পারবি, কেউ ডিস্টার্ব করতে পারবে না। রুশানের কাছে আরাম মনে হলেও রিমার কাছে কি সেটা সে শুধু নিজেই জানে। যাই হোক, কি আর করার, ইচ্ছে করছে টেবিলটাকে মাথায় করে নিয়ে পেছনে বসিয়ে দিতে। রুশান কিছুক্ষণ ওখানে থেকে বলে, আচ্ছা আমি যাচ্ছি, সুন্দর করে পরীক্ষা দেবে, একদম টেনশন নেবে না। রিমা বলে, রুশান কোথায় যাবেন? একেবারে বাসায়? ছোট্ট করে বলে। রিমা একটু মুখ কুচকালো, মাস্কের আড়ালে তা বোঝা গেল না। কুচকানো অবস্থায় বলে, আমাকে নিয়ে যাবেন না? রুশান হেসে বলে, নিয়েও যেতে হবে। রিমা গম্ভীর হয়ে চুপ করে থাকলে রুশান মুচকি এসে বলে, যাচ্ছি না, বাইরে আছি আমি, টেনশন নিস না। রুশান চলে যাওয়ার মুহূর্তেই রিমার বান্ধবী প্রীতি এসে রুশানের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে বলে, ভাইয়া এটা রাখেন, স্যারটা দেখলে অ্যাবসেন্ট করে দিবে। রুশান ক্যামেরাটা নিয়ে চলে গেল বাইরে। রিমার প্রীতির দিকে চেয়ে বলে, ভিডিও করেছিস? প্রীতি কিছুটা অপরাধী ন্যায় বলে, রিমা আমি ক্যামেরা অন করতে করতে তোরা ঢুকে পড়েছিস, কি করব বল? কিছুক্ষণ নিশ্চুপ হয়ে চেয়ে থেকে বলে, মনটা চাই তোরে মাথায় তুলে একটা আছাড় মারি, কিন্তু কি করার, তুই তো আমার বান্ধবী, তাই বলে বেঁচে গেলি। পরীক্ষা শেষে রিমা ও তার বান্ধবীরা মিলে ব্যস্ত হলো ছবি তোলায়, আর তাদের ফটোগ্রাফার হলো রুশান। ছবি তোলার মতো নানান জায়গা আছে কলেজ জীবনের শেষ স্মৃতিগুলোর প্রতিটা বিশেষ দিন একে একে ফ্রেম বন্দি করে রাখছে, যেন আজ থেকে 30 থেকে 40 বছর পর হুট করে এই পিকগুলো দেখে মনে হবে যে এক সময় বন্ধু বান্ধবীদের সাথে কত সুন্দর মুহূর্ত কাটিয়েছে। এদিকে তাদের এসব রং ঢঙের মাঝে পড়ে বিরক্ত ধরে গেছে রুশানের। চলে যেতে চাইলে রিমা বলে, মাত্রই তো শুরু করলাম, এমন দিনগুলো তো আর ফিরে আসবে না, স্মৃতি হিসেবে রাখলে কি হয়, প্রতিদিন তো আর এভাবে ছবি তুলবো না আমরা। রিমার কথার জালে ফেসে গেল রুশান। এখন মুখে না কাজে কিছু একটা করতে হবে, তাই রুশান একটু হেসে রিমার দিকে ক্যামেরাটা এগিয়ে দিয়ে বলে, ছবি তুলতে তুলতে আমার হাত ব্যথা হয়ে গেছে, এখন তুই কিছু তুলে দে আমাদের। রিমা একটু কুচকে বলে, আমাদের মানে কাদের? রুশান হেঁটে গিয়ে রিমার বান্ধবীদের মাঝখানে দাঁড়িয়ে বলে, আমাদের। তখনই প্রীতি বলে ওঠে, আমরা দুলা ভাইয়ের সাথে ছবি তুলবো না, এটা কি হয়? নে রিমা, তুই সুন্দর করে তোল।
রিমার বান্ধবীদের মাঝখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলো রুশান। তারপর প্রীতিদের নিয়ে তাদের মাঝখানে বসে বড় বড় ভেটকি দিয়ে ছবি তুলতে লাগলো রুশান। রিমা যেন কিছু বলতেও পারছে না আর সইতেও পারছে না, বিরক্তি নিয়ে ছবিগুলো তুলেই যাচ্ছে। একটু পর পর আর সহ্য করতে পারে না পেরে ক্যামেরা রেখে রুশানের হাতে দিয়ে বলে, আর ছবি তুলতে হবে না, অনেক তুলে ফেলেছি, এখন বাসায় যাব আমি। রুশান পুনরায় মেয়েগুলোর মাঝখানে গিয়ে বসে পড়ে। মাত্রই তো শুরু করলাম, এমন দিনগুলো তো আর ফিরে আসবে না। স্মৃতি হিসেবে রাখলে কি হয়? প্রতিদিন তো আর এভাবে ছবি তুলব না আমরা। দুপুরে বাসায় ফিরে ফ্রেশ হয়ে ল্যাপটপে নিয়ে বসে রাজ। দেখে ইকবাল কিছু পিক আর একটা ভিডিও সেন্ড করেছে। দেখে দাড়ি মোজ সহ পাঞ্জাবি টুপি পরা এক লোকের পিক, আর সেই ভিডিওতে সেই লোকটার সাথে বসে কথা বলার সময়ের ফুটেজ। কে লোক? বিষয়টা একটু ভাবালো রাজকে, কিন্তু কোনো উত্তর খুঁজে পেল না। ল্যাপটপে কিছু সময় পার করলে ফরিদা আন্টির ডাক কানে আসলো। পিকগুলো ভিডিও ওভাবে সেভ করে ল্যাপটপটা অফ করে চলে গেল রাজ। লোকটার সম্পর্কে পরে জানা যাবে, আপাতত একটু খেয়ে বিশ্রাম নেওয়া যাক। ড্রয়িং রুমে গিয়ে দেখে নিবিড় আর তুষার বসে আছে। রাজ গিয়ে বসলো, তার পেছন পেছন নিলয় গিয়ে বসে। রাজ নিলয়ের এত কাছাকাছি, অথচ ফুটেজ ও পিক দেখে বিন্দু মাত্র চেনার কোনো উপায় নেই। চিনবেই বা কি করে? নিলয়ের অভিনয়গুলো খুব নিখুঁত বলেই তো নির্জন তাকে তার মেন স্ট্রাইকার হিসেবে ব্যবহার করেছে। আর নিলয়ও এতটা বোকা নয় যে এত কিছুর সাথে জড়িয়ে থাকার মাঝে নিজের পরিচয় নিয়ে ওপেনলি ঘুরে বেড়াবে। নিলয় খাবার মুখে দিয়েই বলে, রোশান আজ আবার কোথায় গেছে? ফরিদা আন্টি খাবার বেড়ে দিতে দিতে বলে। বাড়িতে গেল কি যেন কাজে। নিলয় খাবার মুখে দিয়ে একটু হাস্যজ্জ্বল ভাবে বলে, তার কি প্রায়ই বাড়িতে কোনো না কোনো কাজ লেগেই থাকে নাকি? মালিকই কোথাও উদাও হয়ে যায়। নিলয়ের দিকে চেয়ে রাজ বলে, সবার জীবন তো আর এক না, এক একজনের জীবন এক একভাবে চলে। হয়তো রোশানের ক্ষেত্রেও এমন কিছুই চলে যেখানে সে উপস্থিত না থাকলেই নয়। রাজের কথা শুনে নিলয় নিজের মাঝে বিড়বিড় করে বলে, ওর কি এমন কাজ লেগে থাকে তা আমার ভালো করেই জানা আছে। বন্ধু বন্ধু দেখে বেঁচে আছে এতদিন, আমার এই আবেগ কয়দিন থাকবে তা নিজেরই ঠিক নেই। নিলয়ের কথাটা নিজের মাঝে বলায় আশেপাশের কেউ শুনতে পায়নি তার কথা। ফরিদা আন্টি তার প্লেটে আবার খাবার দিতে প্লেট এগিয়ে দিতে বললে একটু মুচকি হেসে বলে, আর খাবো না আন্টি, এই ক্ষুধা নিয়ে আজ। স্যার, আমি না একটা আর্ট করছিলাম কয়েকদিন ধরে, গতকালকে শেষ করেছি। বলে একটু ভয়ার্ত চেহারা পিটপিট করে রাজের দিকে তাকায় আরোহী। রাজ আর চোখে তার দিকে চেয়ে বলে, আর কিসের আর্ট সেটা? আরোহী নিজের মাঝে একটু নার্ভাস ফিল করছে। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে সময় পার করে বলে, আমার না তেষ্টা পেয়েছে, একটু পানি খেয়ে আসি। রাজ একটু অবাক হলে অনুমতি দিল। আরোহী উঠে দাঁড়িয়ে আর্ট করা কাগজটা রাজের সামনে রেখে আর দেরি না করে দ্রুত পায়ে চলে গেল অন্য রুমে। টেবিলের সামনে এসে এই জগ থেকে পানি ঢেলে নিয়ে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। আর সে সময়টায় রাজ কাগজটা হাতে নিয়ে সামনে মেলে ধরল। দেখে তারই একটা পিক এঁকেছে আরোহী, যেখানে রাজ মুখের সামনে দুই আঙ্গুল দিয়ে একটা কলম ধরে রেখেছে, খুবই ভাবান্তর হয়ে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে খুব সময় নিয়ে যত্ন করে আঁকা এই পিক। রাজ বেশিক্ষণ না আছে পিকটা ভাঁজ করে পকেটে ঢুকিয়ে নিল আর খাতাটা থেকে একটা সাদা পেজ ছিঁড়ে নিজের সামনে ধরল আরোহীকে দেখানোর জন্য। আরোহী পানি খেয়ে দরজার সামনে এসে একটু উকি দিয়ে দেখে রাজের রিয়াকশনটা কেমন হলো। রাজকে স্বাভাবিক দেখে গুটি গুটি পায়ে রাজের সামনে এগিয়ে গেল। রাজ সাদা কাগজটা ভাঁজ করে হাত দিয়ে ছিঁড়ে তার টুকরো টুকরো করে ফেলল। নিজের এত কষ্টে আঁকা আর্টটা এভাবে ছিঁড়ে ফেলেছে ভেবে বুকটা কেঁপে উঠল তার। আর সেই মুহূর্তে রাজের একটা ধমকে চেয়ারে বসে পড়ে আরোহী। মুখটা গোমরা করে রেখেছে, খুব কষ্ট হলেও প্রকাশ করতে পারছে না সে। রাজ রাগী লুক নিয়ে বলে, আমার পিক আঁকার আগে আমার পারমিশন নিয়েছো তুমি? আমার পারমিশন ছাড়া কোন সাহসে আমার পিক এঁকেছো? রাজের এমন করা কথায় তেমন একটা কষ্ট হলো না আরোহীর, যতটা কষ্ট হচ্ছে ওটা ছিঁড়ে ফেলায়।
ভেবেছিল রাজ দেখে আবার ফেরত দিয়ে দিলে সে এটা নিজের কাছে রেখে দিবে। আরোহী কাঁপা কাঁপা গলায় খুব করুণভাবে বলে, ওটা ছিঁড়ে ফেলেছেন কেন আপনি? রাজ এখনো রাগে ভাবে বলে, কারণ আমার অনুমতি ছাড়া তুমি আমার ছবি এঁকেছো তাই। আরোহী আর কিছু বলো না, চুপচাপ বসে আছে মাথা নিচু করে। এই মুহূর্তটাকে ঘুরানোর জন্য বই হাতে বারবার বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করছে, কিন্তু আরোহী বসে আছে নিশ্চুপ হয়। রাজ এবার আরোহীর দিকে তাকালো, দেখে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো আরোহীর চোখ দিয়ে। আরোহী হাসছেও না, কাঁদছেও না, নিশ্চুপ হয়ে বসে আছে, শুধু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে তার। বাসায় ফিরে আরোহীর আঁকা ছবিটা পকেট থেকে বের করে রাজ সামনে মেলে ধরে কিছুক্ষণ তাকিয়ে থাকে সেদিকে। মুখে অজান্তেই একটা হাসি ফুটে উঠেছে। এরই মাঝে তুষার এসে পাশে বসল, হাঁ করে বলল, ভাই ছবিটা কে এঁকেছে? তার আর্টের হাত তো খুবই ভালো। রাজ ছবির দিকে তাকিয়ে থাকা অবস্থায় বলে দেয়, আরোহী। বলে আবার নিজের মাঝে একটা বোকামি বুঝতে পারে সে, যেন সে না চাইতেও বলে দিয়েছে এমনটা। তুষার একটা হতাশা নিঃশ্বাস ছেড়ে বলে, তার মানে তুমিও? বাহ, ভালো তোমাদেরই দিন ভাই। মনে হয় তোমার ভাবনার জগতে এসে আমি ফোরন কাটছি। এখন আসি, ভাবনার জগৎ থেকে বের হলে ডাক দিও। বলেই উঠে চলে গেল তুষার। রাজ যেন হায় তাকিয়েছে তুষারের দিকে। যাই করুক, ছবিটা সুন্দর হয়েছে খুব, অন্তত মেয়েটার একটা থ্যাঙ্কস পাওনা ছিল। কিন্তু তার বিপরীতে চোখের জল ফেলতে হলো মেয়েটাকে। কি করার, আমরা না চাইলেও এভাবে আমাদের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য তাদেরকে এভাবেই কষ্ট দিতে হয়। এই সামান্য কষ্টের বিনিময়ে সেই মানুষটা ভালো থাকলে মন্দ কি? আরোহীর বিয়ে ঠিক হয়ে আছে অন্য জায়গায়, আরোহী হয়তো আবেগে পড়ে এসব করছে। তাই বলি কি রাজও নিজেও সেটাকে প্রশ্রয় দিবে? মেয়েটা একদম আলাদা ধরনের, হয়তো ছোট থেকে এই বাসা একা একা থাকতে থাকতে সবার মতো অতটা চঞ্চলতা তাকে গ্রাস করেনি, অন্যরকম করে তুলেছে তাকে। যেমন আবেগী তেমনই ভীতু সে। অল্পতেই কাউকে বিশ্বাস করে নেওয়া, লোভ নয়, নিঃস্বার্থভাবে ভালোবাসা লোভী মেয়েটা। নয়তো রাজ খুব দরিদ্র জেনেও রাজের প্রতি এত আবেগ কাজ করতো না। মেয়েটা এমন কেন? দুধ ভর্তি একটা গ্লাস নিয়ে রিমার রুমে প্রবেশ করলো রুশান। রুশানকে দেখেও তার দিকে তাকাচ্ছে না সে, বইয়ের দিকে চেয়ে আছে এক মনে। রুশান একটু মুচকি হেসে গ্লাসটা রিমার সামনে রাখে। রিমার ভাব দেখা বোঝা যাচ্ছে আজকে মনে হয় ভালোই জেলাস হয়েছে। রিমার পাশে একটা চেয়ার টেনে বসে বলে, এটাকে মাথাটা ঠান্ডা কর। মাথা গরম থাকলে কি পড়ায় মন বসবে বল? রিমা কিছু না বলে চুপচাপ বসে আছে। রুশান আবার বলে, 1 মিনিটও লাগবে না, এক টানে শেষ করে আবার পড়তে বস। দুধ খেলে মাথা কুল থাকে। রিমা এবার রুশানের দিকে চেয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, মাথা গরম করে দিয়ে এখন আসে মাথা ঠান্ডা করার জন্য দুধ খাওয়াতে। রুশান একটু অবাক হওয়ার মতো ভঙ্গি করে বলে, আমি আবার কি করলাম? রিমা একগাল হেসে বলে, না, আপনি কিছুই করেননি। আপনি একেবারে দুধে ধোয়া তুলসী পাতা। তখন মেয়েগুলোর সাথে এত ঘষাঘষি করে ছবি তুলছিলেন কেন? খুব ভালো লাগছিল তাই না? রুশান স্বাভাবিকভাবেই বলে, ভালো তো লাগবে, আর ওরা তো তোরই বান্ধবী ছিল, তাহলে প্রবলেম কোথায়? কলেজে সব কিছুই তো বান্ধবীরা মিলেমিশে করিস। জামাইটা এখন না হয় সবাই মিলেমিশে ভাগাভাগি করে নিবি। রিমা এবার রাগে ফেটে যাওয়ার অবস্থা, রাগী গলায় বলে, তাহলে যান ওই মেয়েগুলোর মাথা ঠান্ডা করুন গিয়ে, আমার কাছে কি? রুশান এবার উঠে দাঁড়িয়ে বলে, ভালো কথা মনে করিয়ে দিলি। প্রীতি না কি নাম, তার বাড়ি তো ওই যে কাছেই। আমি বরং তাকে দুধে গ্লাসটা দিয়ে আসি। তুই যেহেতু খাবি না, কি আর করার। রুশানের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে বেটা সত্যি এখন ওই প্রীতির কাছে চলে যাবে। রিমা রুশানের হাত থেকে গ্লাসটা নিয়ে বলে, আমার জিনিস অন্যকে কেন দেবেন? আর কোনো মেয়ের সাথে কথা বলতে দেখলেও একদম দুজনের মাথা ফাটিয়ে দেব। বলে একটানে দুধের গ্লাসটা খালি করলো রিমা। রুশান একটু মুচকি হাসে। এই মেয়েকে কিভাবে লাইনে আনতে হয় সেটা তার ভালোই জানা আছে। বিকেলে ছাদে বসেছিল নিবিড় ও তুষার। বিকেলের পুরপুর বাতাসের সাথে গিটারের শব্দে গান ধরতে নিবিড়ের ভালোই লাগছে আজ। পাশে তুষার বসে বসে ফোনে সময় পার করছে।
তুষার ফোন টিপতে টিপতে বলে, নিবিড় এখানে বসে থেকে কি করবি? চল বাইরে গিয়ে হাঁটাহাঁটি করি। এই সময়টা ফিরোজ চাচার দোকানে বসে চায়ের সাথে আড্ডাটা খারাপ হবে না, মনও ফ্রেশ হয়ে আসবে। চল। গিটারের টোন থামিয়ে দিয়ে বলে, তুই যা, আমি এখন একটা পিনিকে আছি, গানের পিনিক। তুষার ফোনটা পকেটে নিয়ে বলে, আরে ভাই চল না, ভালো লাগছে না এভাবে ছাদে বসে থাকতে। এরই মাঝে সিঁড়ির রুমের কাছে একটা মেয়ের গলার আওয়াজ পায়। দুজন একসাথে তাকিয়ে দেখে সেই দিকে নীলা। নিবিড়ের দিকে একটু মুচকি হেসে এগিয়ে এলো তাদের সামনে। তুষার পুনরায় ফোন হাতে নিয়ে আবার আরাম করে বসে পড়ল। নিবিড় ইশারায় বুঝালো চলে যেতে, কিন্তু তুষারের কোনো পাতা নেই। বাধ্য হয়ে নিবিড় এবার হাসি মুখে তুষারের দিকে চেয়ে বলল, তোর নাকি কাজ আছে বললি, যা কাজটা সেরে আয়, আমরা আছি এখানে। তুষার ফোনের দিকে চেয়ে বলল। নিবিড় কখন বললাম? আমার তো এমন কোনো কাজই নেই। কিছুটা ভেবে বলল। আরে তুই না বললি বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসবি? তুষার আবার বলে। কখন বললাম? নিবিড় এবার বিরক্ত হয়ে বলে, আরে ভাই মাত্রই তো বললি তোর এখানে ভালো লাগছে না, নিচে গিয়ে বাইরের দিকে একটু হাঁটাহাঁটি করে আসবি। তুষার আবারও অস্বীকার করে বলে, এখানে ভালো লাগবে না কেন? কত সুন্দর বাতাস, নিঃশ্বাস নিলেই প্রাণটা জুড়িয়ে যায়। আর আমাকে এত যেতে বলছিস কেন? তোদের এত প্রয়োজন হলে তোরা যা, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। নিবিড় এবার নিজের মাঝে কিছু একটা ভেবে নীলার দিকে চেয়ে বলে, জানো নীলা, সেদিন তুষারের সাথে কি হয়েছে? একটা মেয়ে। এইটুকু বলতে নিবিড়কে থামিয়ে দিয়ে তুষার বলে, একটা মেয়ে বিপদে পড়েছিল, তাই আমি তাকে হেল্প করেছি, এই আর কি। আচ্ছা দোস্ত, তোরা কথা বল, আমি আসছি। দুজন মিলে একটু প্রাইভেসি চাস, এটা বললেই তো হয়। আমি কি তোরে ডিস্টার্ব করতে পারি? আচ্ছা আমি গেলাম। তুষার চলে গেল। নিবিড় নিজের মাঝে পিড়পিড় করে বলে, তোমার মতো কত শয়তান চড়াইয়া খাই, আর তুমি আসলে আমার লগে বিটলামি করতে। তারপর নীলার দিকে চেয়ে বলে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। হুট করে এখানে কি মনে করে? বাবা তো সন্ধ্যার পরে ফিরে, একা একা বাসায় মন বসছিল না, তাই ভাবলাম তোমার সাথে একটু আড্ডা দিয়ে যাই। নিবিড় একটু হেসে বলে, বাসায় মন টিকবে কিভাবে? পাশের বাসায় কোনো হ্যান্ডসাম পাখি থাকলে কি মেয়ে পাখিটার বাসায় থাকতে ভালো লাগে? ছুটে ওই হ্যান্ডসাম পাখিটার কাছে চলে আসবে, এটাই তো স্বাভাবিক। বলে, আমি কি বলেছি যে তোমার টানে বাসা থেকে উড়াল দিয়ে এসেছি? নিবিড় একটু ভাব নিয়ে বলে, আমি কি একবারও তোমার নাম বলেছে? নীলা আর কিছু বলতে পারলো না। টপিক চেঞ্জ করতে নিবিড়ের গিটারটা ধরে বলে, তুমি খুব ভালো গিটার বাজাও, আমি এতক্ষণ ওখানে দাঁড়িয়ে শুনছিলাম। নিবিড় মুচকি এসে গুনগুন করে বলে, তোকে একা দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। নীলা গাল ফুলিয়ে বলে। নিবিড় মোটেও আমি তোমাকে লুকিয়ে দেখি না। আবার বলে, আমি কি একবারও তোমার নাম বলেছে? মানে চোরের মনে সব সময় পুলিশ পুলিশ। নিবিড়ের দিকে চেয়ে নীলা আবার বলে, নীলা তুমি নাকি গানের কনসার্ট করো? করি তো, তবে বড় কোনো কনসার্ট না, কারণ আমি তো কোনো বড় মাপের শিল্পী না। এমনি আশেপাশে ছোটো খাটোগুলো করি, ইনভাইট দিলে ভালো কথা। তুমি জানলে কিভাবে? মুচকি হেসে বলে, তুষার ভাইয়া বলেছে তো, এখন আমাকে একটা গান শোনাবে না? নিবিড় ফ্রি কুচকে বলে, এখনই শুনতে হবে? হুম। ওকে, মহারানীর ইচ্ছে বলে কথা। বলেই নিবিড় গিটার হাতে তুলে নীলার চোখের দিকে চেয়ে একটা গান ধরে। আমি তোর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে চাই তোকে, আমি তোর মনটা ছুঁয়ে স্বপ্ন নিয়ে আঁকবো যে তোকে। সন্ধ্যার পর রাজকে নির্জনদের বাড়িতে ঢুকতে দেখে অবাক হয় নিলয়। একটা কাজে এদিকটা এসেছিল সে, রাজ টিউশনি করায় এটা জানতো নিলয়, বাট কার মেয়েকে পড়ায় বিষয়টা নিয়ে এত মাথা ঘামায়নি সে। নির্জনে তো একটাই মেয়ে, আর কোনো সন্তান নেই, তাহলে কি ওই মেয়েকেই পড়ায়? রাজকে নিয়ে কিছুটা চিন্তায় পড়ে গেল সে। প্রথম দিন রুশান রাজকে ওই বাসায় নিয়ে আসা, এরপর রাজ এই বাসায় আরোহীকে পড়াতে ঢুকে যাওয়া, আবার সবাই রাজকে খেত ভাবলেও মাঝে মাঝে রুশান ও রাজের মাঝে কথাবার্তাগুলো একটু অদ্ভুত ধরনের হয়। বিষয়টা মাথায় ঢুকছে না তার। রাজ এই বাসায় কারো
থেকে কিছু শুনে তা রুশানের সাথে কোনোভাবেই শেয়ার করলে তো সবকিছু একটা জগা খিচুড়ির মতো হয়ে যাবে। এত বছর ধরে এই অন্ধকার রাজ্যে জড়িয়ে থাকা নিজের সহ নতুন করে সব সাজিয়ে তোলা সবকিছু এত এত সহজে শেষ হয়ে যাবে। এতই সহজ দুনিয়া। তবে ইদানিং আশেপাশে কি ঘটছে তা নিজেই বুঝতে পারছে না সে। বাসায় গিয়ে রাজকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করলে বোঝা যাবে। ওইদিকে রাতের রাস্তায় নীলাকে নিয়ে হাঁটতে বের হলো নিবিড়। নীলার বাবা ফোন দিয়ে বলল আজ আসতে একটু দেরি হবে, তাই নিবিড়ের সাথে বাইরে হাঁটতে চলে আসে সে। হাঁটতে হাঁটতে একটা রিক্সা এসে থামে তাদের সামনে। নিবিড়ের এক্স গার্লফ্রেন্ড নীরার সাথে আজ অনেক দিন পর দেখা। নীরা রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে নিবিড়ের কাছে এসে বলে, বাহ, আর একটা জোগাড় করে ফেললে। স্বাভাবিকভাবেই বলে, বাজে বকবে না একদম। আর তোমার এখানে কি? পাশ থেকে নীলা ফিসফিস করে বলে, এই মেয়েকে। নিবিড়ও ফিসফিস করে তাকে বলে, তোমাকে বলেছিলাম না আমার এক্স গার্লফ্রেন্ড আছে, এটাই সেই সাতচুন্নি।